ক্লাসে আচ্ছা স্যার, ক্লাসে যারা আছো এবং অনলাইনে যারা আছো সবাইকে আজকে ক্লাসে সুস্বাগতম। আজকে আমাদের প্রথমেতে আমরা জানি যে আমরা প্রথমে থিওরিক্যাল ক্লাসটা নেই, আর তারপরে যাই আমরা প্র্যাকটিক্যাল। তো থিওরিক্যাল ক্লাসে আমরা পড়াচ্ছিলাম কোনটা, ওইখানে আরও দুইটা না তিনটা ইতিহাস আছে। তার মধ্যে আছে হলো গ্রিক সভ্যতা, তারপরে রোমানিয়ার সভ্যতা, আর হলো এই চীন জাপান, এদের সভ্যতা একটু করে টাচ দিয়ে যাব, আমি সামান্য করে টাচ দিয়ে যাব। বিশ্বশিল্পের ইতিহাসের মধ্যে এই দুই তিনটা বাদ আছে আমাদের। এই গ্রিক, মৌর্য গ্রিক ইতিহাস আমরা আগের দিন কিছুটা টাচ দিয়েছিলাম, তো আজকে ওইটাই আবার একটু টাচ দিয়ে তারপর আমরা এই ল্যাটিন আমেরিকান মায়া সভ্যতা আর হলো এই চীন জাপান, এটা দিলে পরে আমাদের ইতিহাসটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা বাংলাদেশ চ্যাপ্টারে চলে আসবো, মানে বিশ্বশিল্পের ইতিহাসের ভিতরে আর এই দুইটা বাদ আছে। আচ্ছা, সব সভ্যতার মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা হলো যে যেহেতু প্রাচীনকালে ওরা এই যুদ্ধ বিগ্রহ ওদের সবসময় সামাজিক অবস্থার মধ্যে ছিল, যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, এই দেশের সাথে দেশ, এদের সাথে এদেশ, এরকম সবসময় লেগে থাকতো। আর পরিচালিত করতো, যারা জয়ী হতো তারাই পরিচালিত করতো। আবার এক দল দেখা গেল কি যে ওই দেশের ভিতরেই আর এক দল বড় হয়ে গেছে বা তারা আলাদা হয়ে গেছে, ওরা আবার ওই রাজাকে হত্যা করে বা যেভাবে একটা প্ল্যান করে নিজেরা আবার জায়গা দখল করতো। তো এই ছিল হলো সেই প্রাচীনকালের সভ্যতার মেইন কেন্দ্রগুলা, যে এক দেশকে দখল করতো, সেটা তো আছিলই, আবার দেশের ভিতরেই আবার ওইরকম ছিল। যে ইতিহাস পরবর্তী আধুনিক যুগে এসেও আমরা দেখতে পাই, তাই না? আমরা আধুনিক যুগে এসেও দেখতে পাই যে এখনও দেখা যায় তোমার যে এই যে বাংলাদেশ দখল করতে আসলো পাকিস্তান, এটা হলো এক থেকে আরেক দেশ এরকম আধুনিককালে এসে। আবার ঠিকই যেমন আর্মিরা বা অন্য একটা গ্রুপ সেই যে দেশের প্রধানমন্ত্রী হোক আর যে দেশের রাষ্ট্রনায়ক হোক, তাকে হটাই দিয়ে আর একজন দখল করলো। ইরানেও চেষ্টা করছিল, আমরা দেখতে পাই। তারপরে ইসরায়েলে দেখতে পাই, এই আধুনিককালে সৌদি আমরা দেখতে পাই। কিন্তু এটা বহু প্রাচীনকাল আগের থেকেই এগুলো হয়ে আসছিল। তখন বেশিরভাগ যুদ্ধ হতো রাজায়, সম্রাট এরকম। তো যাই হোক, তারই আলোকে তোমার আমরা এই ইতিহাসটা একটু জানি যে ওদের কমন যে জিনিসগুলো ছিল, এটা ছিল ওদের সামাজিক অবস্থানটা। আর তোমার এই ওদের ভিতরেই ওদের সামাজিকতা গড়ে উঠেছিল, যে তোমার ওরা কি করত, ওরা জীবনযাপনের পাশাপাশি ওরা সংস্কৃতি, ধর্ম, তারপরে স্থাপত্য, তারপরে ভাস্কর্য, এইগুলো ছিল হলো আর্টের সাথে রিলেটেড। যেগুলো আমরা তো শিল্পকলা নিয়ে আলোচনা করছি, এই জন্য আমরা চেষ্টা করব হলো যে শিল্পকলার সাইডটা। হ্যাঁ, ওই দূরে শব্দ শুনতে পাবে। হ্যাঁ, এই শব্দটা আমার কিন্তু এখন পর্যন্ত কোনো আসে নাই, মানে কমপ্লেন আসে নাই, কিন্তু তারপরে ওই শব্দ গত ওই ফ্যানের শব্দটা চলে আসে। যাই হোক, তো এখন এই সভ্যতার ভিতরে আমরা কমন যে জিনিসটা দেখতে পাই, যে ওরা এই ভাস্কর্য, স্থাপত্য, ভাস্কর্য, তারপরে এমনি রং তুলির কাজ খুব কম হয়েছে, পরবর্তীতে হয়েছে। কিন্তু প্রথম দিকে দেখা গেছে কি যে ওই মূর্তি
ভাস্কর্য, এই জাতীয় জিনিস, স্থাপত্য, নগর উন্নয়ন কীভাবে করা যায়, কীভাবে নতুন নতুন জিনিস আবিষ্কার করা যায় যেটা আমাদের কাজে লাগবে, সেইগুলো নিয়ে গবেষণা করা। তারপরে গণিত নিয়ে গবেষণা করা, মেডিকেল নিয়ে গবেষণা করা, এই সমস্ত সেই কিছু না কিছু আবিষ্কার হয়ে গেছে সেই প্রাচীনকাল থেকেই এইরকম। তো ওরা প্রকৃতিকে ব্যবহার করে বেশিরভাগ করছে এরকম। তো আমি এখানে সামান্য সামান্য করে একটু নোট রাখছি যে তোমরা এইগুলো পড়ার সময় পড়বা, আর প্লাস এই কমন কিছু জিনিস নোট করে রাখবা, যেগুলো তোমার এই লেখার সময় ওইগুলো দিলে পরে তখন সে যে খাতা দেখবে সে অন্তত বুঝবে যে না এর তো সনটা মনে রাখছে, এই সনে এই সভ্যতাটা ছিল এরকম। তোমরা এই নোটটা তো ওইভাবে তৈরি করবে, মানে একেবারে ওই এলোমেলোভাবে না, একটু সাজানো এইভাবে। মানে কীভাবে আসছে পয়েন্ট আকারে, সবসময় পয়েন্ট আকারে করবা। ধরো 1 নম্বর প্রশ্ন তুমি উত্তর দিচ্ছ যে মৌর্য সভ্যতাটা কী, তারপরে এরপরে গেল মৌর্য সভ্যতার ইতিহাসটা সামান্য 2 লাইনে তুলে ধরবে এবং সনটা তুলে ধরবে ওখানে। এরপর আসলে যে মৌর্য সভ্যতার ছিল কী কী রচনা যেভাবে লেখা ঠিক এই স্টাইলে ওইভাবে লিখবা। ক খ দিয়েও পারো, স্টার চিহ্ন দিয়ে পড়ো, 1 2 দিয়ে চিহ্ন দিয়েও পারো, যেটা পারো এরকম। এখন দেখো যে মৌর্য সভ্যতা তোমার খ্রিস্টপূর্ব 322 থেকে 185 অব্দ পর্যন্ত এই মৌর্য সভ্যতাটা স্থায়ী ছিল আর কি ধরনের এই। তারপরে আর মৌর্য সভ্যতা মানে হলো আমাদের এটা কিন্তু ভারতীয় সভ্যতা, এটা তোমাদের খেয়াল করতে হবে। আমরা এর আগে পড়ছি হলো এই না, আমরা এটা পড়িনি আগে, এটা শেষ তোমার পড়াচ্ছিলাম হলো ইতিহাসের সামান্য 2-3টা বাদ ছিল, সেটা আজকে শেষ করে দিব। এরপরে আমরা চলে যাব হলো বাংলাদেশ চ্যাপ্টারে পরবর্তী ক্লাসে। এই এখন যেটা বাদ ছিল সেটা ছিল আমাদের হলো গ্রিক, আর হলো তোমার রোমান, একটু টাচ দিয়েছিলাম এর আগে, ল্যাটিন আমেরিকান, চীন, জাপান। এই এখন এই এই সভ্যতাগুলোর একটা কমন দিক দেখা যায়, সেটা হলো তোমার স্থাপত্য, ভাস্কর্য, তোমার কোনো দেশ, এটা কমন, এই দুটো থাকবেই, স্থাপত্য, ভাস্কর্য, পেইন্টিং, এই 3টা জিনিস কমন সব দেশেই এরা করছে। আর কোনো দেশ একটু চেঞ্জ করে করছে, তারা গণিতের দিক বেশি জোর দিচ্ছে, গণিতের দিক। কোনো দেশ দেখা গেছে কি তোমার মনে করো যে যেহেতু যুদ্ধ করা লাগছে সবসময়, যুদ্ধের অস্ত্র বা কীভাবে কী তৈরি করা যায়, আরও জয়ী হওয়া যায়, এইগুলোর উপরে জোর দিচ্ছে বেশি। আবার কেউ জোর দিচ্ছে তোমার টোটাল উপরে, এই সংস্কৃতির উপরে। তার মানে কবিতা লেখা বা গান বাজনা, থিয়েটার, এগুলোর উপরে কেউ জোর দিচ্ছে, এটা কমন। তো এইভাবে কেউ ভাগ করছে। এখন ওই ভাগগুলোকে তোমাদের আলাদা করতে হবে। যে আমি যদি গ্রিক নিয়ে কথা বলি, তাহলে গ্রিকের মধ্যে বেসিক কোনটা আলাদা হয়ে গেছে ওদের থেকে, এটা মাথায় রাখতে হবে। খালি ওই নোটটুকুই দরকার, যে এই পয়েন্টটাই হলো ওটা আলাদা হয়ে গেছে। যেমন এটা ইউরোপের একটা সভ্যতা, আর বর্তমানে গ্রিস যেটা নাম, তো স্থাপত্য, ভাস্কর্য, মৃৎশিল্প, মাটির কাজ বা চীনামাটির কাজ বা তোমার ওই জাতীয় তৈজসপত্রের জিনিসের কাজ। এই তারপরে জ্যামিতিক একটা যুগ চলে গেছে ওদের টাইমে, একটা মানে যারা জ্যামিতির উপরে অনেক হিসাব নিকাশের উপরে যোগ দিচ্ছে এরকম। তারপরে ধ্রুপদী যুগ, ওই আরেকটা যুগ আসছে ধ্রুপদী যুগ। ধ্রুপদী যুগ হলো তোমার যেটা ফাইন আর্টস মধ্যে শব্দটা বলে, এই তার মধ্যে তোমার হলো মানে অতি সৌন্দর্য দিক দিয়ে এইটা। আর ওটা ছিল তো হেলেনিস্টিক যুগ। এখানে তোমার মন্দির, থিয়েটার, ভাস্কর্য, গণিত বলছিলাম যেগুলো, এইগুলোর উপরে ওরা করছে। আর এরপর আসি রোমানের মধ্যে। রোমানে হলো তোমার স্থাপত্য, ভাস্কর্যগুলো তো আছেই, তারপরে এরা মূর্তি, তারপরে সম্রাট, যোদ্ধা, এদের ভাস্কর্য, বিশাল বিশাল ভাস্কর্য, এরা খুব করছে। মোজাইকের পর কাজ করছে এরা বেশ ভালো। আর পোর্ট্রেট তৈরি করছে মানুষের, যুদ্ধের রাজার পোর্ট্রেট, তারপরে যোদ্ধার পোর্ট্রেট, তারপরে তোমার এরা সাহিত্যে
মধ্যেও সাহিত্যে, তারপরে আইন তৈরি করা, যে এই আইনে চলতে হবে, এরকম এরাও এটা করছে। তো গ্রিকের পরের তো এটা রোমান, তো এই জন্যই রোমানরা বেশিরভাগই কিছুটা ফলো করছিল গ্রিককে, এইরকম। এরপরে চলে আসে আবার সম্পূর্ণভাবে ইউরোপ ছেড়ে আরটা চলে আসে যে আমেরিকান সভ্যতার মধ্যে। এখানেও ভাস্কর্য, শ্রামিক, দেয়াল চিত্র, তারপরে পাথর, পোড়ামাটি, বিভিন্ন জিনিস এগুলো তৈরি করছে, এগুলো নিয়ে। এই তো এরপর চলে আসি আমরা এই মিডল ইস্টে চলে আসি। মিডল ইস্টের মধ্যে বলতে মানে তোমার এই এশিয়ার মধ্যে আমরা কয়টা সভ্যতা পাই। আমাদের তো ইউরোপ তো হয়ে গেল, এশিয়ার মধ্যে কয়টা সভ্যতা আমরা পাই, সেটা হলো তোমার মৌর্য সভ্যতা, টোটালি ভারতীয় সভ্যতা এটা। এরপর চীনের সভ্যতা পাবো আমরা, জাপান সভ্যতা পাবো, এই তিনটা দিয়ে শেষ হয়ে গেল, আমাদের ইতিহাসটা শেষ হয়ে যাবে। আর এখানেও দেখা যাচ্ছে কি, দেখো যে 322 থেকে 185 সন পর্যন্ত ছিল এই ভারতীয় সভ্যতার, মৌর্য সভ্যতা ছিল এইরকম। তো এর মধ্যে এই সভ্যতার ভিতরে মানে কোন ব্যক্তি বেশি কাজ করছে, তাহলে চন্দ্রগুপ্ত এক রাজা, আর তারপর পরে আসে অশোক, সম্রাট অশোক। এই সময় অনেক কাজ হয়। তো এই স্থাপত্য, ভাস্কর্য আর কারুকাজ, এইগুলোর ভিতরে এরা এটা আমি খালি পয়েন্টগুলো রাখি দিয়েছি, এই তোমার ওই বইয়ের মধ্যে আছে, ওখান থেকেই করা, ওখান থেকেই নেওয়া। আমি পয়েন্টগুলো ধরলে পরে আমি বুঝতে পারি যে এটা কতটুকু আলোচনা করা হবে। ইতিহাস তো তোমার তো ব্যাপক না, বুঝছো, টোটালটাই সংক্ষিপ্ত। আর আবার যে দেখলাম যে নেটে নেটে দেখলাম, বুঝছো, তোমার প্রাইমারিতে নাকি তোমার 4টে সাবজেক্ট ঢোকাচ্ছে, নৃত্য, সঙ্গীত, না ওটা পরে নাট্য। এই নাট্য হলো তোমার সরাসরি পাশাপাশি যেটা আছে, মানে একদম তোমার হলো নাচ, গান, নাটক, এই তিনটে হলো এক সাইড। এরপরে চলে আসে তোমার হলো চারুকলা। অনার্স চাক আর না চাক, তার থেকে বড় কথা হলো তোমার নিবন্ধন লাভ। নিবন্ধন লাভ এইটা ছাড়বে না বলে গভর্নমেন্ট মনে হয়। এটা এলো সেরে বলছি যে মতিগতি ঠিক নেই, নাও চাইতে পারবে, নাই, একটাও নাই, একটাও এই জন্যই তো তোমার পার্থক্য দেখো, ইন্ডিয়াতে পিএইচডি করে এসে প্রাইমারি চাকরি করতে আসে। ওকে, আচ্ছা, তো আমরা আবার পড়ায় চলে আসি, আমরা ওই আলোচনা পরে করব। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে চন্দ্রগুপ্ত আর হলো অশোক, সম্রাট অশোক, এই সময় ব্যাপক কাজ হয়, এই মৌর্য যুগে ব্যাপক কাজ হয়। এবং ইন্ডিয়ান শিল্পকলার দিকে ইন্ডিয়া যে অনেক প্রাচীন এবং অনেক আগায় যায়, মানে অনেক দেশের সাথেও অনেক আগায় যায়। তো এটা কিন্তু সম্রাট অশোক এবং চন্দ্রগুপ্তের সময় তারা প্রচুর পরিমাণে স্থাপত্য, ভাস্কর্য এবং তাদের নকশা, তুমি সাধারণত দেখছো, এই কান্তজির মন্দির দেখছো, ছবিতেও দেখো নাই, খেয়াল নাই। এইটা তো বাংলাদেশেই, এই কান্তজির মন্দিরের গেলে দেখলে যে কত হাজার ফিগার আছে ওখানে, কল্পনা করা যায় না। এই যে এইটুকু একটু মানুষ, এইটুকু গরু টরু, এটা দিয়ে দিচ্ছে টাকার উপরে। তো এখন এইটা, তো এখন ওদের হলো ওই ধর্মের সাথে এটা বেশিরভাগ জড়িত। ধর্মের সাথে জড়িত কী জন্যে? কারণ ও ভালো জানে যে তোমার
পূজা সবসময় তো বলতে গেলে প্রতি মাসে একটা দুটো লেগেই আছে, এইরকম অবস্থাটা। তো এখন ওই পূজার সামগ্রিক অর্থে যেটা বোঝায়, সে এরা প্রাচীনকাল থেকে ওরা চলে আসছে, প্রাচীনকাল থেকেই ওরা চলে আসছে যে তোমার ওই মূর্তি কিছুটা না কিছুটা থাকবে, এটা পুতুল হলেও থাকবে এরকম। এবং সেই আমলে দেখা গেছে কি, ওই যে তোমরা দেখো যে কৃষ্ণ মূর্তি চুরি হয়ে যায়, কালো পাথরের মূর্তি চুরি হয়ে যায়, এগুলো অত্যন্ত দামি পাথর, কষ্টি পাথরের মূর্তি মূর্তি চুরি হয়ে যায়। ইন্ডিয়াতে এরকম দেখার এমন জায়গা আছে, পর্যটনরা আসে, যারা দেখতে আসে, এরা মনে করো যে 1 মাস 2 মাস 3 মাস করে থেকে তাও তারা সামান্য একটু দেখতে পায়, এত বেশি আছে এইরকম। তো ইতিহাসটা ওদের ওই রকমই। আমরা এটা চলে আসি এখন চীন সভ্যতা হলো, মানে এটা চীন আর জাপানের থেকে চীন হলো বেশি প্রাচীন বা বেশি আগায় গেছে বেশি এই সভ্যতার দিক দিয়ে। একটা হলো প্রায় 3,000 থেকে 4,000 বছর পুরনো সভ্যতা, অনেক আগে, অনেক চিন্তাই করা যায় না। এদের রাজবংশ আর তোমার এই সাম্রাজ্য, এদেরকে নিয়েছিল হলো বেশি, এরা সংস্কৃতিতে তারা আগায় গেছিলো অনেক কিছু, বিশেষ করে নকশার দিক দিয়ে তো অনেকখানি। আর চীন জাপান যেহেতু পাশাপাশি, আর এরা কিন্তু ওই আলপনা নকশা, চীনের কাজের ভিতর দেখো, যে কোনো কাজের ভিতরে দেখো, চীন আর জাপানের কাজ, ওদের ভিতরে কিন্তু আলপনার এটা বেশি থাকে, দেখা দেয় এরকম। তারপরে চিত্র, স্থাপত্য, মৃৎশিল্প, ক্যালিগ্রাফি, এগুলো সবই তোমার এইখান থেকে আসে এইরকম। আমরা দেখতে পারি, তোমরা দেখছো কিনা জানি না, এই যে বিশ্বকাপ ফুটবলের খেলা গতকাল স্টার্ট হয়েছে গতকালকে, ওইখানে তোমরা দেখছো মেক্সিকোতে যে ওরা লেখাগুলো তৈরি করছে, বা বিশ্বকাপের যে তৈরি করছে, ব্যানারটা তৈরি করছে, বা সাজানোটা, যেখানে ওরা করলো, উদ্বোধনী অনুষ্ঠান করলো, সেখানেও ওরা যে সাজাইছে, ওখানেও কিন্তু আলপনার কাজ আছে, এরকম নকশার কাজ আছে। এই গতকালকে আমরা প্রথম দেখলাম যে মেক্সিকোতে ওরা কিন্তু খুব সাজগোজ পছন্দ করে, এখন খুব ডেকোরেটিভ, সাংঘাতিক ডেকোরেটিভ এরকম। জাপান হলো 35,000 বছর আগের সভ্যতা, 35,000 বছর আগে, চিন্তা করে। প্যালিওলিথিক যুগ একটা যুগ আছে, তারপরে সম্রাটদের শাসনের যুগ একটা যুগ আছে, ধ্রুপদী যুগ। উত্থান হয় হলো তোমার 1185 সাল থেকে স্থায়িত্ব ছিল এটা, এখানে ধ্রুপদী যুগ, এটা অত্যন্ত মানে অনেক ভালো কাজ এখানে হয়, দেখা যায়। এরপরে মধ্যযুগ, এরপরে আধুনিক যুগ। তো মূলত তোমার এটাও সেই একই রকম, প্রায় স্থাপত্য, মন্দির, প্রাসাদ আর ক্যালিগ্রাফি এইরকম, মানে অর্থাৎ ওই লেখা দিয়ে ডিজাইন করা, নকশা করা, তারপরে তোমার বিভিন্ন লেখা দিয়ে, এখানে দেখা যায় কি যে ইতিহাসটা ওদের এইভাবে ছিল। তো এই দিয়েই আমরা মোটামুটি আমার ইতিহাসটা আমরা শেষ করলাম আর কি, যে প্রাচীন শিল্পের ইতিহাস যেটা, সেইটা কিন্তু আজকে শেষ হয়ে গেল। এই তুমি পরে আসলেও সমস্যা নাই, ওই আমি খুব সিম্পল একটা বলে নোট দিয়ে দিলাম, যে আমরা আজকে আলোচনা করলাম হলো এই গ্রিক থেকে, রোমান থেকে, ওই দিক থেকে আসলাম, এরপরে আসলাম তোমার হলো এই এশিয়ার ভিতরে মৌর্য যুগ, চীন, জাপান, আমেরিকান, এই সামান্য সময় একটু টাচ দিয়ে মোটামুটি ইতিহাসটা আমরা এটা শেষ করলাম। এই তোমরা বইতেই পাবা, এগুলো বইতে সবই আছে, খালি শুধু সিস্টেমটা হলো যে মনে রাখবা, যে সনটা মনে রাখবা, আর পয়েন্ট আকারে লিখবা, পয়েন্ট আকারে লিখলে পরে ওই এক করে একটু করে 1 লাইন 2 লাইন আলোচনা করবা। স্থাপত্যের মধ্যে 2 লাইন আলোচনা করলে, তারপরে তোমার ভাস্কর্যের মধ্যে 2-4 লাইন আলোচনা করলে, তারপরে তোমার আলপনার মধ্যে করতে পারো। তারপরে এক একটা রাষ্ট্র তো এক একটা দিক আগাইছে বেশি, কেউ যুদ্ধক্ষেত্রের দিকে আগায় গেছে, কেউ ডাক্তারের দিকে আগায় গেছে, এই যে এইরকম আগায় গেছে যারা, কিন্তু কমন যেখানে আছে সেখানে সবটা আলোচনা করা লাগবেই। তার মধ্যে তোমার হলো স্থাপত্য, ভাস্কর্য, আর হলো স্থাপত্য, ভাস্কর্য, আর কারুকাজ করা যে শিল্পকলাগুলি আছে, চিত্রকলা আছে, যা আছে, এই নিয়ে আলোচনা করবে। তাতেই তোমাদের দেখা যাবে যে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা হয়ে গেছিল এরকম।
এতেই হয়ে যাবে, খুব বেশি লেখা লাগবে না। আর পয়েন্ট আকারে থাকলে পরে যে খাতা দেখবে না কেন ওই দিয়ে নাম্বার এই। যাই হোক, এই ছিল আমাদের হলো মূলত থিওরিটিক্যাল আলোচনা। বাইরে যারা আসো এদের কি শোনা যায়? যারা অনলাইনে আসো তাদের কোনো কথা শুনতে পাচ্ছি না, আমাকে কেউ কোনো প্রশ্নও করছে না, শোনা যাচ্ছে কিনা তাও জানি না। কেউ তো কোনো রেসপন্স করছে না। আমরা ঈদের পরে আবার ক্লাস শুরু হলো। তারপরে আমাদের এই কোর্সগুলো কিন্তু এইভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের নিজেদের স্বার্থেই তোমরা নিজেরা অনলাইনে ক্লাসে বসবা। আর পারলে আমি এখানে সবসময় তোমাদের আহ্বান করব যে তোমরা ক্লাসে থাকলে পারলে ভালো। কথা শোনা যাচ্ছে না? এত জোরে বলছি, আরও জোরে বললে গেলে তো আমার গলা বসে যাবে। ফ্যানের আওয়াজে শোনা যাচ্ছে না? ফ্যানের শব্দ কি যে বেশি যাচ্ছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো, এখন শোনা যায়? হ্যাঁ, আমি যে ক্লাসটা আজকে করলাম, আমরা কয়েকটা ক্লাস করলাম এর আগে, সেগুলো হলো ইতিহাসের উপরে। তো আজকে শেষ করলাম ইতিহাসটা, আজকে শেষ করলাম। বাকি ছিল আমাদের হলো, তাহলে তোমাকে ওই গ্রুপের সাথে যোগাযোগ করে এই ক্লাসগুলো ওদের কাছ থেকে যদি ভিডিও আছে ভিডিওটা নিতে পারবা, ক্লাসগুলো শুনতে পারবা। আর বিশেষ করে তুমি এখানে একদিন আসো, এখানে একদিন এসে এখান থেকে নিয়ে যাও। এইটা হলো তোমার ফরিদপুরে তোমার নতুন বাস স্ট্যান্ডের পিছনে রংধনু আর্ট কলেজ। এই তো তোমাকে এখানে আসতে হবে, না আসলে পরে তুমি অনেক কিছু মিস করবা। হ্যাঁ, একদিন তুমি আসো। তুমি যদি বহু দূরে থাকো, না সমস্যা হয়, তাহলে তুমি একদিন আসো, এসে এখানে যোগাযোগ করে বই নিয়ে যাও। তারপরে তোমার আরও কী যা আছে সেগুলো নিয়ে যাও এগুলো। আর অনলাইনে সবসময় এইভাবে ক্লিয়ার থাকবা, হ্যাঁ, যাতে ক্লাসটা আমার কথাগুলো শোনা যায়। আর বিশেষ করে প্র্যাকটিক্যাল যখন করব, এটা যাতে বেশি দেখতে পারো, বেশি কাজে লাগে, এইটার উপর আমি জোর দিই বেশি। প্র্যাকটিক্যাল যেটা, এই থিওরিটিক্যাল তো ধরো তোমার বইতে আছে, প্র্যাকটিক্যাল ক্লাস যে এখনই নেব, একটু পরেই প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব আমরা। হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব। কোনো সময় আমি এই কাগজে করে দিই, কাগজ এখানে পেস্ট করে কাগজে, আর আমার পিছনে বোর্ড আছে, এই বোর্ডে মার্কার দিয়ে ড্রয়িং করি, সেই ড্রয়িংগুলো দেখতে হবে। তো আমাদের একটা ক্লাস শেষের দিকে, ওটা শেষ হয়ে গেছে, ড্রয়িং ক্লাস, ওইটা শুরু করেছিলাম, ওইটা প্রায় শেষের দিকে। আর একটা বাদ আছে, এই ড্রয়িংয়ের ড্রয়িংয়ে আমরা শুরু করেছি। তার মধ্যে হলো তোমার এখন মানুষের ড্রয়িং, এইটা শুধু বাদ আছে এই ড্রয়িংয়ের মধ্যে। আজকে মানুষের ড্রয়িংটা দেখাবো। আর সেই সাথে আর একটা কম্পোজিশনের একটা দেখাবো। আর এই যে মানুষের ড্রয়িংটা বাদ আছে শুধু ড্রয়িংয়ের ভিতরে। তোমাদের ড্রয়িং করতে হবে হলো 4টা, তোমাদের ওই কোর্সের যে কোড নাম্বার আছে সেটা 4টে কোড, 4টে সাবজেক্ট আলাদা। তার মধ্যে একটা হলো ড্রয়িং, একটা কম্পোজিশন, একটা ভাস্কর্য, আর একটা হলো তোমার এই কারুশিল্প। এই হলো 4টে হলো তোমার ড্রয়িংয়ের মধ্যে। আর থিওরিটিক্যালের ভিতরে হলো 3টা।
একটা হলো চ্যাপ্টার, সেটা হলো ইতিহাস, প্রাচীন শিল্পের ইতিহাস, এই একটা বাংলাদেশ চ্যাপ্টার। আর একটা হলো তোমার মাধ্যম উপকরণ, এই একটা। তো আমরা ওই ইতিহাসটা শেষ করে ফেললাম আজকে। আমরা হয়তো আগামী দিন আমরা ধরবো হলো বাংলাদেশ চ্যাপ্টার, এটা ধরবো থিওরিটিক্যালের ভিতরে। আর প্র্যাকটিক্যালের মধ্যে আজকে আমরা করাবো হলো ওই মানুষের বিভিন্ন ভঙ্গির ড্রয়িং, এটা করাবো। আর কম্পোজিশন থেকে একটা করাবো, দুটো করাবো, এরকম। এই হলো আমাদের মোটামুটি আজকের ক্লাসের ইয়ে। না, এখান থেকে তো কলেজ থেকে তো দিয়ে দেয়, কলেজ থেকে দিয়ে দাও না তোমরা? কলেজ থেকে এরা দিয়ে দাও না রেকর্ড? এই কলেজ থেকে তো সব দিয়ে দেওয়া হয়, আমার কথাগুলো পুরো রেকর্ডটাই দিয়ে দেওয়া হয়। তারপরে তোমার যে ড্রয়িংগুলো একসাথে সব দিয়ে দেওয়া। তুমি যদি সম্পূর্ণ একলা হয়ে যাও তাহলে তোমার জন্য একটু সমস্যাই। এই জন্যই তুমি দেখো যে এদের কারো নাম্বার দিয়ে গ্রুপ দেয়। এই যে এখানে আমি একটা ওদের কম্পিউটার সাইটের কাজ করে, ওর নাম হলো মানব। তো ওর নাম্বার আছে তোমার কাছে? আচ্ছা, ওর নাম্বারটা তুমি তোমাকে পাঠাই দেবে। এই ঠিক আছে, ওর সাথে যোগাযোগ করলে তুমি সব কিছু পেয়ে যাবে। এই তো ঠিক আছে, তুমি খালি ক্লাসটা আগে ফলো করো, তারপরে আমি এই সে নেটে তোমার যদি সমস্যা না হয়, যোগাযোগ থাকে, তাহলে তোমার ওর নাম্বারটা তুমি যদি কালেকশন করতে পারো, নাও আমি বলে দেবা, তারপর তোমার হয়তো ওইগুলো হেল্প করতে পারবে। এই এমনিতেই তো তোমার ভিডিও দিয়ে দেওয়া হয় নেটে। আচ্ছা, 10 মিনিট।